উম, আজ আমরা ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে এই গভীর আলোচনা বা তথ্যের অনুসন্ধানে নামব যা একাধারে রোমাঞ্চকর, মর্মান্তিক আর আধুনিক বিশ্ব রাজনীতির অন্যতম জটিল এক ধাঁধা। হ্যাঁ, আর আমরা কথা বলছি ইরান নিয়ে। কিভাবে একটা দেশ যারা একসময় প্যালভি রাজতন্ত্রের অধীনে পশ্চিমা ঢাঁচে আধুনিক হওয়ার পথে হাঁটছিল, তারা হঠাৎ করে একটা কট্টরপন্থী ইসলামিক বিপ্লবের দিকে মোড় নিল। ঠিক, আর সেই পরিবর্তনের ঢেউ কিভাবে আজকের এই 2026 সালের একেবারে সাম্প্রতিক ভূ রাজনৈতিক সংকট পর্যন্ত এসে ঠেকেছে, সেটাই আজ আমরা নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। রাইট। আর যারা শুনছেন তাদের জন্য বলে রাখি, আজকের এই আলোচনার জন্য আমরা ঐতিহাসিক গবেষণাপত্র, উইকিপিডিয়ার তথ্য থেকে শুরু করে 2026 সালের মার্চের একেবারে সাম্প্রতিক সংবাদপত্রের প্রতিবেদনগুলো পর্যন্ত ঘেটেছি। একদম। আন্তর্জাতিক রাজনীতি কিভাবে একটা দেশের সাধারণ মানুষের জীবন, তাদের সংস্কৃতি এবং ভবিষ্যৎকে চিরতরে বদলে দিতে পারে, আজকের আলোচনাটি তার একটা নিখুঁত পাঠ হতে চলেছে। তথ্যের আধিক্যে হারিয়ে না গিয়ে ইতিহাসের এই জটিল সমীকরণগুলো কিভাবে আজকের বৈশ্বিক পরিস্থিতিকে প্রভাবিত করছে তা জানা যে কারো জন্যই একটা আহা মুহূর্ত তৈরি করবে বলে আমার বিশ্বাস। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় খুব স্পষ্ট করে জানিয়ে রাখা ভালো। হ্যাঁ, অবশ্যই। আজকের এই আলোচনায় উঠে আসা মার্কিন যুক্তরাষ্ট্র, ইরানের রাজতন্ত্র বা বর্তমান ইসলামিক প্রজাতন্ত্র কোনো পক্ষে রাজনৈতিক মতাদর্শের প্রতি আমরা কোনো সমর্থন বা বিরোধিতা প্রকাশ করছি না। না, একদমই না। আমাদের কাজ শুধু মূল উৎসগুলোতে থাকা তথ্যগুলো নিরপেক্ষভাবে তুলে ধরা। তো শুরু করা যাক। বিংশ শতাব্দীর শুরুতে কাজার রাজবংশের পতনের পর রেজা শাহ পাহলভির হাত ধরে ইরানে পালভি রাজতন্ত্রের উত্থান ঘটে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ক্ষমতায় আসেন তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পাহলভি। এই সময়টাতে আসলে আধুনিক ইরানের জটিল রাজনীতির বীজ বোনা হয়েছিল, তাই না? বিশেষ করে 1953 সালের সেই বিখ্যাত বা কুখ্যাত ঘটনা অপারেশন অ্যাজেক্স। রাইট। ওই সময়টার পরিস্থিতি বুঝতে হলে আমাদের এই অপারেশন অ্যাজেক্সের পেছনের কারণটা দেখতে হবে। ওই সময় ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক, যিনি কিনা খুব সাহসী একটা পদক্ষেপ নিয়েছিলেন। হ্যাঁ, তিনি ব্রিটিশদের নিয়ন্ত্রিত ইরানের তেল সম্পদকে জাতীয়করণ করে ফেলেন। ইরানের তেলের উপর শুধু ইরানের অধিকার, ব্রিটিশদের নয়। আর এটা তো স্বাভাবিকভাবেই পশ্চিমা শক্তিগুলোর জন্য, বিশেষ করে ব্রিটিশদের জন্য বিশাল একটা ধাক্কা ছিল। ঠিক ধরেছেন। আর তারা চুপ করে বসেও থাকেনি। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA মিলে ছক কষল। আর তারা মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে শাহকে পুনরায় সর্বময় ক্ষমতার অধিকারী করে সিংহাসনে বসালো। একদম। আর এই একটা ঘটনায় ইরানিদের মনে পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে গভীর ক্ষোভের বীজ বপন করে দিয়েছিল। তারা বুঝতে পারল যে তাদের গণতান্ত্রিক অধিকারের কোনো মূল্য নেই। এরপর শাহ যখন পুনরায় ক্ষমতায় এলেন, তিনি দেশকে নিজের মতো করে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেন। 1963 সালে তিনি শুরু করলেন শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন। হ্যাঁ, এই শ্বেত বিপ্লবের ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, কারণ বাইরে থেকে দেখলে মনে হবে শাহ তো খুব ভালো কাজই করছিলেন। তিনি 19টা বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন, তাই না? রাইট। এর মধ্যে ছিল ভূমি সংস্কার, নারীদের ভোটাধিকার দেওয়া, আর ওই যে প্রত্যন্ত গ্রামে শিক্ষা প্রসারের জন্য লিটারেসি কর্পস গঠন করা। লিটারেসি কর্পস, হ্যাঁ। তো এগুলো তো শুনতে একটা আধুনিক ও প্রগতিশীল রাষ্ট্রের লক্ষণ বলেই মনে হয়। তাহলে সমস্যাটা বাঁধল কোথায়? হিতে বিপরীত হলো কেন? এখানে সবচেয়ে বড় ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। দৃশ্যত এই সংস্কারগুলো ইতিবাচক মনে হলেও এর প্রয়োগ ছিল ভয়াবহ। ধরুন ভূমি সংস্কারের কথাটাই ধরি। কৃষকদের জমির মালিকানা দেওয়া হলো ঠিকই, কিন্তু তাদের ওপর চাপিয়ে দেওয়া হলো বিশাল অঙ্কের কর। একদম। শুধু কর নয়, বীজ ও সেচের পানির খরচও তাদের ঘাড়ে এসে পড়ল। এর পাশাপাশি ওই একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণে সস্তা কৃষিপণ্য ইরানে আমদানি শুরু হয়। ও, তার স্থানীয় কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারল না? পারলই তো না। তারা চরম ক্ষতির সম্মুখীন হয়ে সর্বশান্তকে গ্রাম ছেড়ে শহরের বস্তিগুলোতে ভিড় জমাতে শুরু করল। তার আধুনিকায়নের নামে এই পশ্চিমা ধাঁচের উন্নয়ন ইরানের একটা বড় অংশের মানুষকে রাষ্ট্র থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলল। ঠিক তাই।
সমাজটা পরিষ্কার দুটো ভাগে ভাগ হয়ে গেল। একদিকে অভিজাত শ্রেণী, যারা পশ্চিমা জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছিল, আর অন্যদিকে সাধারণ মানুষ, যারা রাষ্ট্রীয় আধুনিকায়ন থেকে ছিটকে পড়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ধর্মের আশ্রয় ফিরে যাচ্ছিল। এই সাংস্কৃতিক মেরুকরণ থেকেই একটা দারুণ দার্শনিক ধারণার জন্ম হয়। ইরানি দার্শনিক আহমেদ ফারদিদ একটা শব্দ উদ্ভাবন করেছিলেন। শব্দটা সম্ভবত গার্বেজাদেগে, রাইট? হ্যাঁ, গার্বজাদেগি, যা পরে লেখক জালাল আল-ই আহমদ তার লেখার মাধ্যমে ভীষণ জনপ্রিয় করে তোলেন। ইংরেজিতে একে বলা হয় ওয়েস্টিফিকেশন। ওয়েস্টিফিকেশন বা পাশ্চাত্যের বিষক্রিয়া শব্দটা ভীষণ কড়া এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল-ই আহমদ যুক্ত দিয়েছিলেন যে এই অন্ধ পশ্চিমা অনুকরণ বা গার্বেজাদেগি ইরানি সমাজে এক ধরনের সাংস্কৃতিক পক্ষাঘাত বা প্যারালাইসিস তৈরি করেছে। মানে তারা না পারছিল পশ্চিমা হতে, না পারছিল নিজেদের শেকড় ধরে রাখতে। একদম, তাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাঝে একটা ছেদ ঘটে গিয়েছিল। আর এই গার্বেজাদেগির ধারণাটি কিন্তু পরবর্তীতে বিপ্লবীদের সবচেয়ে বড় আদর্শিক ভিত্তি হিসেবে কাজ করে। আর ঠিক এই সময়ে মানুষের এই ক্ষোভ যখন ধীরে ধীরে দানা বাঁধছে, শাহ তার ক্ষমতা ধরে রাখতে এমন এক পথ বেছে নিলেন যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। আমি সাওয়াকের কথা বলছি। শাহের কুখ্যাত গুপ্তচর সংস্থা। ১৯৫৭ সালে শাহের বিরোধীদের দমনের জন্য CIA এবং ফরাসি গোয়েন্দা সংস্থার সহায়তায় এই সাওয়াক তৈরি হয়। সংস্থাটি এতটাই বড় হয়ে উঠেছিল যে এতে প্রায় ৫,০০০ এজেন্ট কাজ করত। হ্যাঁ, এবং বিশেষ করে ১৯৭১ সালে সিয়াকাল হামলার পর এদের নিষ্ঠুরতা চরম আকার ধারণ করে। জিজ্ঞাসাবাদের নামে এরা যা করত তা শুনলে শিউরে উঠতে হয়। তারা নাকি এগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতি বলত। ভাবা যায়, পায়ের তলায় নির্মমভাবে আঘাত করা, যাকে বাস্টিনাডো বলা হয়, নখ তুলে ফেলা, ইলেকট্রিক শক দেওয়া, এগুলো ছিল তাদের রুটিন ওয়ার্ক। আর ওই যে অ্যাপোলো নামের একটা বিশেষ ইলেকট্রিক চেয়ারের কথা উৎসে উল্লেখ আছে। ওটা তো সবচেয়ে ভয়ঙ্কর। বন্দিকে ওই চেয়ারে বসিয়ে একটা ধাতব মাস্ক পরানো হতো। এর ফলে নির্যাতনের সময় বন্দির নিজের চিৎকার নিজের কানেই বহুগুণ জোরে প্রতিধ্বনিত হতো। মানুষের মানসিক শক্তি পুরোপুরি গুড়িয়ে দেওয়ার এর চেয়ে ভয়ঙ্কর কোনো যন্ত্র হয়তো হতেই পারে না। একদমই। কিন্তু ফলাফল কি হল? সাভাকের এই চরম নিষ্ঠুরতা শাহকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তো পারেইনি, বরং তার পতনকে আরও ত্বরান্বিত করেছিল। সাধারণ মানুষের মনে ভয় যখন ঘৃণায় পরিণত হয়, তখন তারা বিকল্প খুঁজতে শুরু করে। আর ঠিক সেই সময়েই নির্বাসিত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রতি মানুষের সমর্থন ব্যাপকভাবে বাড়তে থাকে। খোমেনির রাজনৈতিক দর্শনটা ছিল খুব সুকৌশলী। তিনি শিয়া ইসলামের কারবালার ইতিহাসকে সমসাময়িক রাজনীতির সাথে কাজে লাগালেন। তিনি শাহের শাসনকে স্বৈরাচারী ইয়াজেদের সাথে তুলনা করলেন। হ্যাঁ, আর নিজেকে তুলে ধরলেন মজলুম বা শোষিতদের নেতা হিসেবে। আর তার সবচেয়ে বড় রাজনৈতিক উদ্ভাবন ছিল ভেলায়েত-ই ফকি তত্ত্ব। ভেলায়েতি ফকি মানে ইসলামী আইনজ্ঞের শাসন, তাই তো? ঠিক, মানে সমাজ পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা থাকবে একজন ইসলামী পণ্ডিতের হাতে। এরপর তো বিপ্লবের চূড়ান্ত মুহূর্ত চলে আসে। ১৯৭৮ সালের ব্ল্যাক ফ্রাইডে থেকে শুরু করে সারা দেশে তীব্র গণবিক্ষোভ, আর ১৯৭৯ সালের শুরুর দিকে শাহ বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। আর সেই ১৯৭৯ সালেরই ফেব্রুয়ারিতে প্যারিসের নিকটবর্তী গ্রাম নফেলে-লিওর সাতো থেকে বিমানে করে আয়াতুল্লাহ খোমেনি ইরানে ফিরে আসেন। এই ফেরার সময়কার একটা ঘটনা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। বিমানে করে ফেরার সময় একটা হুমকি ছিল যে শাহের অনুগত বিমানবাহিনী সেটি গুলি করে ভূপাতিত করতে পারে। হ্যাঁ, বিমানের ভেতরে থাকা সাংবাদিকরা তো ভয়ে তটস্থ। ঠিক তখন একজন সাংবাদিক খোমেনিকে জিজ্ঞেস করেছিলেন যে এত বছর পর দেশে ফিরতে তার কেমন লাগছে, আর খোমেনি অত্যন্ত নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন, তিনি বলেছিলেন, কিছুই মনে হচ্ছে না। ভাবা যায়, একজন মানুষ এত বছর পর একটা বিপ্লবের নেতৃত্ব দিতে দেশে ফিরছেন আর তার কিছুই মনে হচ্ছে না। এই উত্তরটাই বুঝিয়ে দেয় তিনি নিজেকে কোনো সাধারণ রাজনৈতিক নেতা হিসেবে দেখতেন না। এরপর তো বিপ্লব সফল হল, কিন্তু খোমেনির পশ্চিমা বিরোধিতার রাজনীতি থামল না। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে আখ্যা দিলেন গ্রেট শয়তান বা শয়তান হিসেবে। পন্থী ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাস দখল করে নিল। হ্যাঁ, এবং ৬৬ জনের মধ্যে ৫২ জন আমেরিকানকে তারা জিম্মি করে রাখল। আর এই জিম্মি দশা চলেছিল পুরো ৪৪৪ দিন। তাদের মূল দাবি ছিল
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া শাহকে বিচারের জন্য ইরানে ফেরত পাঠাতে হবে। শুধু সাহাকে নয়, তার পাচার করা বিপুল সম্পদও ফিরিয়ে দিতে হবে। এই ঘটনা তো তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের জনপ্রিয়তা একেবারে ধসিয়ে দেয়। বিশেষ করে যখন অপারেশন ইগল ক্ল নামের উদ্ধার অভিযানটি চরমভাবে ব্যর্থ হয়। মরুভূমির বালুঝড়ে পড়ে ৮ জন মার্কিন সেনা নিহত হয়েছিলেন ওই অভিযানে। রাইট। পরবর্তীতে জিমি কার্টার ক্ষমতা ছাড়ার পর আলজিয়ার্স চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি দেওয়া হয়। কিন্তু এই ঘটনা মধ্যপ্রাচ্য আর পশ্চিমাদের সম্পর্কে যে ফাটল ধরালো তা আজও মেটেনি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ইরান হয়তো এটা দিয়ে একটা বার্তা দিয়েছিল। তবে দেশের ভেতরে সাধারণ মানুষ কি বিপ্লবের পর তাদের প্রতিশ্রুত মুক্তি পেয়েছিল? ইতিহাস বলছে না। বিপ্লবের পর ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয় ঠিকই, কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে নারীদের অবস্থা আরও খারাপের দিকে যায়। ২০০০ সালের একটা পরিসংখ্যান দেখছিলাম, ইরানের কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ মাত্র ১৫.২%। এটা খুবই হতাশাজনক। আর শুধু কর্মক্ষেত্র নয়, পোশাকের স্বাধীনতার ক্ষেত্রেও রাষ্ট্র তার নিয়ন্ত্রণ চরম পর্যায়ে নিয়ে যায়। ২০১৭ সালের নারীদের সাদা ওড়না আন্দোলন বা হোয়াইট স্কার্ফ মুভমেন্টের কথা তো আমাদের সবারই জানা। তরুণীরা জনসম্মুখে বাধ্যতামূলক ড্রেস কোডের প্রতিবাদে তাদের মাথার সাদা ওড়না খুলে উড়িয়ে দিয়েছিল। আর এর ফলশ্রুতিতে মুনিরা আরব শাহী বা ইয়াসামান আরিয়ানির মতো তরুণীদের ৫ থেকে ১৫ বছরের কঠোর কারাদণ্ড দেওয়া হয়। মানে আগে যেটা সাভাক করত জাতীয়তাবাদের নামে, পরে সেটাই করা হতে থাকল ধর্মের নামে। আর নিজেদের দেশের ভেতরে এমন কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি ইরান আঞ্চলিক রাজনীতিতেও ছায়াযুদ্ধ শুরু করে। বিশেষ করে মার্কিন সমর্থিত আরব রাষ্ট্রগুলো, যেমন সৌদি আরবের সাথে। সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে শিয়া সুন্নি বিভেদকে কাজে লাগিয়ে ইরান মধ্যপ্রাচ্যে একটা শিয়া ক্রেসেন্ট তৈরির চেষ্টা চালাতে থাকে। আর এই অভ্যন্তরীণ দমনপীড়ন এবং আঞ্চলিক ছায়াযুদ্ধের খেসারত দিতে দিতেই আমরা এসে দাঁড়িয়েছি আজকের এই ২০২৬ সালের বর্তমান প্রেক্ষাপটে। একটা অত্যন্ত টলটলায়মান শাসন ব্যবস্থা। হ্যাঁ, ২০২৬ সালের ২ মার্চের একেবারে সাম্প্রতিক সংবাদ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। খবরটা যদি সত্যি হয়, তবে এটা পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটা যুগান্তকারী ঘটনা। আর এর পরপরই নির্বাসিত ক্রাউন প্রিন্স মানে শাহের পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্র থেকে একটা কড়া বিবৃতি দিয়েছেন। তিনি দাবি করেছেন যে খামেনির মৃত্যুর মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের কার্যকরী সমাপ্তি ঘটেছে। হ্যাঁ, এবং তিনি সরাসরি ইরানের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে রাষ্ট্রের পক্ষ ত্যাগ করে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, গত ৪০ বছরে ইরানে পা না রাখা রেজা পাহলভির পক্ষে কি দূর থেকে বিবৃতি দিয়ে এই ক্ষমতার শূন্যস্থান পূরণ করা সম্ভব? গোয়েন্দা বিশ্লেষকরা তো এটা নিয়ে বেশ সংশয় প্রকাশ করেছেন। বিশ্লেষকদের সংশয়ের যথেষ্ট কারণ আছে। কারণ ইরানের আসল ক্ষমতা শুধু সর্বোচ্চ নেতার হাতেই নয়, এটা রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এবং কট্টরপন্থী ধর্মীয় নেতাদের হাতে শক্তভাবে কুক্ষিগত। তারা এত সহজে ক্ষমতা ছাড়বে বলে মনে হয় না। তার মানে পুরো ঘটনা প্রবাহটাকে যদি আমরা এক জায়গায় করি, ১৯৫৩ সালের মার্কিন হস্তক্ষেপে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা, তারপর সাভাকের নিষ্ঠুরতা, এরপর খোমেনির ইসলামী বিপ্লব, জিম্মি সংকট এবং আজকের এই ২০২৬ সালের ভূ-রাজনৈতিক টানাপড়েন। ইরানের ইতিহাস মূলত বৈদেশিক হস্তক্ষেপ এবং তার বিপরীতে জন্ম নেওয়া চরমপন্থার এক অন্তহীন চক্র। বাইরে থেকে কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। সমাজ গার্বজাদেগি বা পাশ্চাত্যের বিষক্রিয়া থেকে বাঁচতে চরমপন্থার দিকে ঝুঁকেছে। এই আলোচনার শেষে এসে একটা প্রশ্ন খুব গভীরভাবে ভাবাচ্ছে। ইরানের জাতীয় পরিচয় যদি সবসময় বিদেশি হস্তক্ষেপের প্রতিক্রিয়াতেই তৈরি হয়, তাহলে সেই প্রতিক্রিয়া থেকে বের হওয়ার উপায় কি? ঠিক, শাহের প্রেতাত্মা এবং আয়াতুল্লাহর উত্তরাধিকার উভয় ছায়া থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নিজস্ব, অর্গানিক এবং অভ্যন্তরীণভাবে চালিত একটি স্বাধীন ইরানের ভবিষ্যৎ আসলে দেখতে কেমন হবে? এই উত্তরটা সত্যি একটা বড় ধাঁধা। আর এই উত্তরটি হয়তো সামনের দিনগুলোতে ইরানের সাধারণ মানুষকে খুঁজে বের করতে হবে। আজ আমরা এখানেই আমাদের গভীর আলোচনা শেষ করছি। এতক্ষণ এই তথ্যের অনুসন্ধানে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।